আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে ভিডিওটার মাধ্যমে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। আজকের ভিডিওটার করার কারণ হলো বাংলাদেশ পাসপোর্ট অফিসের যে হয়রানিটা আমরা সাধারণ পাবলিক হয়ে থাকি, সেটা বিষয়ে আমি আর কি কথা বলবো, যেটা আমার বাস্তব রিয়েল লাইফে ঘটনাটি ঘটেছে। রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা জানেন যে আমরা যে দেশে নাগরিক হই না কেন, আমরা নিজ দেশ থেকে অন্য দেশে যখন যাই, সেটা বিজনেসের জন্য হতে পারে, ভ্রমণের জন্য হতে পারে, বা শিক্ষার জন্য হতে পারে। যে দেশেই যাই, নিজ দেশ থেকে যখন অন্য দেশে যেতে হয়, তখন কিন্তু প্রথম অবস্থা আপনার একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না। বৈধভাবে যেতে হলে পাসপোর্ট লাগবে। তো আমি অনেক আগে প্রবাসে পাড়ি দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কর্ম কর্মের জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করার জন্য প্রথম অবস্থায় আমি পাসপোর্ট তৈরি করি। আচ্ছা, তো তখন আমার বয়স ছিল মোটামুটি 17, এরকম 17-18 হয় নাই। তখন আমি আসলে বাংলাদেশের নাগরিকত্ব পাই নাই, মানে এনআইডি কার্ডটা পাই নাই। তো আমি প্রথম অবস্থায় এনআইডি কার্ড নাই, তখন আমি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে, তখন কিন্তু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আপনার পাসপোর্ট বানানো যাইতো, এখনও মনে যায়। তো আমি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে পাসপোর্টটা তৈরি করি। তৈরি করার পর যে কোনো কারণেই হোক আমার বাইরে যাওয়া হয় নাই। 5 বছর মেয়াদ ছিল। 5 বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যখন আমি মনে করলাম যে আমার বাইরে যাওয়া উচিত বা বাইরে যাব প্ল্যান করলাম, তখন আমার ওই পাসপোর্টটা বের করলাম। আচ্ছা, পাসপোর্ট খুঁজতে যেয়ে আমি আর পাসপোর্ট পাই নাই। তো যাই হোক, পাসপোর্টের একটা কপি ছিল, জন্ম নিবন্ধন কার্ড ছিল, সেগুলো নিয়ে আমি পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট বানানোর জন্য, রিনিউ করার জন্য। কারণ আমার পাসপোর্টটা ছিল ডিজিটাল। ডিজিটাল পাসপোর্ট থাকলে আপনার ওই পাসপোর্টটাই রিনিউ করতে হবে, নতুন করে আর পাসপোর্ট করা যায় না, যতটুকু জানি। তো আমি ওই জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টের যে একটা কপি ছিল আমার বাসায়, সেটা নিয়ে আমি অফিসে গেলাম, পাসপোর্ট অফিসে। যাওয়ার পর তাদের পরামর্শ নিলাম। নেওয়ার পর তারা বলতেছে যে করা যাবে, জন্ম নিবন্ধন কার্ডের যে ইয়ে আছে বা ফর্ম আছে, আগেকার যে ডুপ্লিকেট ফর্মটা ছিল পাসপোর্ট অফিসের কপিটা, সেটা দেওয়ার পর সে বলতেছে যে করা যাবে, কিন্তু আপনার তো এখন এনআইডি কার্ড আছে। আমি বললাম হ্যাঁ, আমার এনআইডি কার্ড আছে। তো তারা বলতেছে যে আপনার এনআইডি কার্ড যদি থাকে, তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট রিনিউ করতে হবে। জন্ম নিবন্ধন কার্ড দিয়ে যেটা করা ছিল, ওটা আর জন্ম নিবন্ধন কার্ড দিয়ে হবে না, যেহেতু আপনি এখন এনআইডি কার্ড আপনার আছে, এনআইডি কার্ড দিয়ে করতে হবে। তাহলে আপনি পরের দিন এনআইডি কার্ড নিয়ে আসেন। তো আমি পরের দিন আবার এনআইডি কার্ড সহ গেলাম। যাওয়ার পর তারা দেখে বলতেছে যে আপনার পাসপোর্টে ভুল আছে। কেমন ভুল আছে? বলতেছে যে আপনার পাসপোর্টে আপনার যে নাম, এখানে মোহাম্মদ আছে, এনআইডি কার্ডে মোহাম্মদ নাই। আচ্ছা, দ্বিতীয়, আপনার পিতার নাম ভুল আছে। গেল। জন্ম নিবন্ধন কার্ডের সাথে আমার নামে মোহাম্মদ জন্ম নিবন্ধন কার্ডে আছে, এনআইডি কার্ডে নাই। পিতার নাম জন্ম নিবন্ধন কার্ডে সে এনআইডি কার্ডের সাথে একটু ডিফারেন্স, ভুল আছে, একটা অক্ষর ভুল আছে। বয়স ঠিক আছে। আচ্ছা, তো এখন আমার কি করতে হবে? তো বলছি এটা তো খুব ঝামেলা, আসলে অনেক ঝামেলার কাজ, এখন হবে কি না বলতে পারতেছি না, এইভাবে বলতেছে অনেক ঝামেলার কাম, আসলে হবে কি না বলতে পারতেছি না, তারপরে দেখবো, আপনি অমুক রুমে যান। তো এই করতে করতে অমুক রুম করতে করতে এখন দেখতেছি যে আমি যার সাথেই কথা বলি আমার বিষয়টা ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, মানে এমন একটা পর্যায়ে যে পাসপোর্ট হবেই না, এরকম একটা অবস্থা, নাম টাম ভুল। আচ্ছা, তে আমার কি আসলে বিদেশ যাওয়া হবে না, বা আমার কি একটা পাসপোর্ট হবে না, এই রিনিউ করা হবে না? তো ওই কর্মকর্তা আছে, মানে যে কোনো একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বড় একটা লেভেলে তো প্রতিষ্ঠানে একটা কর্মকর্তা থাকে। আমি ওনার সাথে যা দেখা করলাম, স্যারের সাথে যা দেখা করার পর কথাবার্তা বললাম, বলার পর উনি আমাকে বলতেছে যে আপনার বিষয়টা বুঝলাম, তো আপনার বিষয়টা যাতে যা বুঝলাম তাতে অনেক জটিল বিষয়। হুম, এখন নাম চেঞ্জ করতে হবে, অনেক জটিল বিষয়, তাই আপনি একটা কাজ করুন। তো স্যার কি কাজ করতে পারি আমি? বলতেছে আমাকে প্রথম স্টেপ, আপনার এনআইডি ঠিক করতে হবে, মোহাম্মদ নাই, মোহাম্মদ যোগ করতে হবে। দ্বিতীয় স্টেপ, আপনার বাবার এনআইডি কার্ড ঠিক করতে হবে। তৃতীয় স্টেপ, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে অর্জন করা সার্টিফিকেট আছে, সে সার্টিফিকেট ঠিক করতে হবে, নাম ঠিক করতে হবে, বোর্ড অফিসে যাইতে হবে, ঠিক করতে হবে। চতুর্থ স্টেপ, কোর্টে যাইতে হবে, এফিডেভিট করতে হবে। মানে 4টা স্টেপ যদি আমি সম্পূর্ণ করে আসতে পারি, তাহলে আমি পাসপোর্ট পেতে পারি। তার বক্তব্য যে পাবেন এমন তো না, তাহলে আমরা দেখব, চেষ্টা করব, পেতে পারেন যদি আপনার আপনি 4টা স্টেপ পূরণ করতে পারেন। আচ্ছা, আমি চলে আসলাম।
আসার পর যা দেখলাম যে আমার শিক্ষা বোর্ডে দৌড় পাড়তে হবে, এফিডেভিট তো করা যাবে, এনআইডি কার্ড ঠিক করা, নাম চেঞ্জ করা বলে অনেক ঝামেলা আর কি শুনলাম। পরে আবার দুই একদিন পর অফিসে গেলাম যে স্যার তো এটা তো অনেক ঝামেলার কাজ। তবু ও স্যার বলতেছে যে ঝামেলা কাজই তো, আপনার এই জিনিসটাই তো ঝামেলা হয়ে গেছে, আসলে এটা অনেক ঝামেলার কাজ, অনেক ইয়ার কাজ। আসলে সরাসরি আমাকে কিছু বলতেছে না, ঠিক আছে, আমাকে বলছে আসলে ঝামেলার কাজ। এখন কি করবেন, বুঝেনি তো, বুঝেনি তো, মানে বুঝেনি তো, সে সরাসরি কিন্তু আমার কাছে কিছু বলতেছে না, বা আমাকে কাজ যাও বা টাকা দাও এরকম কোনো কিছু না বলে নাই। আচ্ছা, তো এখন কি করবো, কোচা আমাকে ডাইরেক্টই বলছে আপনি যদি 4টা স্টেপ ঠিক করে আসতে পারেন তাহলে আমাকে চাইছেন, আর যদি না আসতে পারেন তাহলে আমাকে চাইছেন না। মনটা খারাপ হয়ে গেল। তো বাইরে আসলাম, এসে কম্পিউটারের দোকানে পাসপোর্ট টাসপোর্ট যারা আর কি ফটোকপি করে সেগুলো দোকানে গেলাম, যাওয়ার পর সব কিছু কম্পিউটারের সাথে শেয়ার করলাম। করার পর বলতেছে যে আপনার পাসপোর্ট করা যাবে, সমস্যা নাই, একটু ঝামেলা আছে, তো ঝামেলা মারা যাবে। আসলে উনি মানে কম্পিউটারওয়ালা বলছে যে ভাই টাকায় কাজ করবে, ঠিক আছে, এগুলা যেগুলো বলছে ওগুলো কিছুই না। তো ভাই কত টাকা, একটা পাসপোর্ট বানাতে যত টাকা লাগে তার 3 ডবল টাকা নিছে আমার কাছ থেকে, 3 ডবল টাকা নিছে। আচ্ছা, 3 ডবল টাকা নিল, নিয়ে আমি অফিসে যাই না, আমাকে বললো আমাকে কাজ জমা দিতাম, জমা দিয়ে দিলাম। জমা দেওয়ার পর পরে আমাকে ডাকলো, ডাকে ছবি তুললো, ফিঙ্গার নিল, আমি বাড়ি শেষ চলে আসলাম। 1 মাস টাইম নিয়েছিল, তো আমার 1 মাস একটু লেট হয়েছিল, 10-15 দিন লেট হয়েছিল মনে হয়, 1 মাসের একটু বেশি সময় লাগছিল, কিন্তু পাসপোর্ট আমি হাতে পাইছি। কিন্তু দেখেন একটা জিনিস দেখেন, একটা কর্মকর্তা, বড় একটা কর্মকর্তা, আমরা একটা সাধারণ পাবলিক, পাসপোর্ট সম্পর্কে আমাদের কি ব্যান ধারণা আছে। আচ্ছা, সে আমাদের বলতেছে যে আপনার ওইখানে যেতে হবে, ওইখানে দিয়ে যেতে হবে, 4টা স্টাফ দিছে, যে 4টা ঠিক করতে পারলে সে তো টাকা চাচ্ছে না। হ্যাঁ, সে তো মানে তারা যে একটা ফাঁদ পেতে আছে, তারা যে একটা প্ল্যান সাজায় রাখছে, বাইরে যাব, বাইরে থেকে ওই লোকদের সাথে কথা বলবো, ওরা এসে এখানে এসে টাকা ঢালবে, আমার কাজ হয়ে যাবে। এরা সরাসরি বলতে পারতেছে না, সরাসরি টাকাও চাইতে পারতেছে না। সে আমাকে কি বলতেছে, ঘোরায় ফিরে এমন একটা কাম দিছে যেটা আমার দ্বারা সম্ভব না, তারপরে আমি একজন মানুষের শরণাপন্ন হব, সারা এসে এখানে এসে আমার এই কাজটা করে দিবে তাদের মাধ্যমে। এই যে একটা ফাঁদ, কঠিন একটা ফাঁদ। তো পরে আমার পাসপোর্টটা আমি হাতে পাইছি, দেখুন আমার নামও চেঞ্জ করতে হলো না এনআইডিতে, বাপের নামও চেঞ্জ করতে হলো না, আমার এবিডিবিটও করতে হলো না, আমার শিক্ষা বোর্ডেও দৌড়াদৌড়ি করতে হলো না, সব টাকার খেলা। তো এই যে একটা ফাঁদ সার্কেল, পাসপোর্ট অফিসে এই যে একটা সার্কেল, যারা পাসপোর্ট করতে গেছেন, নতুন করতে গেলে হয়তো বা অত ভেজাল না, তারপরেও জানি না নতুনদের কি অবস্থা। হ্যাঁ, তো যারা আমার মতো এই যে নাম ভুল, বাপের নাম ভুল, এই যে একটা সমস্যা, ঠিক আছে, যাদের আছে তারাই বুঝবে ভাই যে প্যারেশানি কি। দেখুন পাসপোর্ট করে দিছে, আমার বাপের নাম যেটা আছে সেটাই, আমার এনআইডি কার্ডে যে নাম আছে সেটাই, মোহাম্মদ নাই নাই খালাস। আমার এনআইডি কার্ডে যদি কলা গাছ আছে, ওই কলা গাছ দিয়েই পাসপোর্ট বানাইছে, তাহলে যদি আমার এনআইডি কার্ড দিয়েই সংশোধন করা হয়, তাহলে এই যে আমাকে একটা হয়রানি করায়, তাদের সার্কেলে ফেলাইলো, ফেলায় আমার 3 ডবল টাকা নিল। এই যে পাসপোর্ট অফিসে একটা দুর্নীতি ভাই, যারা পাসপোর্ট অফিসে গেছেন তারাই জানেন, আর আমার মতো যারা বিপদে পড়ছে নাম টাম নিয়ে, তারা আরো ভালো করে জানেন, ঠিক আছে, যে এদের একটা ফাঁদ চক্র। সরকার খালি কি বলবে, বাংলাদেশ সরকার রেমিটেন্স গেল, আমার দেশের যোদ্ধা গেল, রেমিটেন্স পাঠাচ্ছে না কেন? আরে ভাই, আরে সরকারকে বলছি, আমাদের প্রেসিডেন্টকে বলছি, যে যখন বাংলাদেশ থেকে এদেশের লোক আসে, তখন এদেশে এসে কয়জন বৈধ কাজ পায়, তাহলে রেমিটেন্স পাঠাবে কিভাবে ব্যাংকে? তত তো আকামা নাই, ব্যাংক কার্ড নাই, এরকম নানান ভেজাল। এদিকে খেয়াল নাই, পাসপোর্ট অফিসে খেয়াল নাই, খালি রেমিটেন্স দাও, রেমিটেন্স দাও। পাসপোর্ট অফিসে যে একটা দুর্নীতি, এই যে একটা চক্র। হ্যাঁ, আমার ওই এনআইডি কার্ড দিয়ে আমার পাসপোর্টটা হয়ে গেল, মাঝখানে আমার 3 ডবল টাকা বেশি দেওয়া লাগলো। তো আমার ভিডিওটা একটু লং টাইম, আসলে যারা এতক্ষণ টেনে টেনে দেখছেন, বা কেটে কেটে দেখছেন, বা টেনে দেখছেন, বা সম্পূর্ণ দেখছেন, সবাইকে আন্তরিকভাবে মানে ধন্যবাদ আন্তরিকভাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।